আজ আমার বিয়ে আর হঠাৎ করে আমার বোন এসে আমার কানে বলল, দিদি তোমার বর পিছনের দরজায় তোমাকে ডাকছি। আমি একটু অবাক হলাম। কেননা কিছুক্ষণ পর তো আমার বিদায় হবার পালা, তাহলে আমার বর আমাকে দেখা করার জন্য এত তাড়াহুড়ো কেন করছে? সে রেগে না যায় এই ভয়ে আমি দেখা করতে গেলাম, কিন্তু আমি যখন ওখানে গেলাম কেউ ছিল না। আমি যে ফেরত আসার জন্য পিছনে ঘুরলাম তখন কেউ আমার মুখে হাত দিয়ে অজ্ঞান করে দিল। আর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার আশেপাশে প্রচুর মেয়ে বউ সেজে দাঁড়িয়েছিল। আমি ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলাম। আর তখনই ঠিক এক মহিলা, আমার নাম কিরণ, আমি খালিশপুরে থাকি। আমরা দুই বোন, মা বাবা আমাদেরকে ভীষণ ভালোবাসে। আমাদের বংশের ছেলেরা যত দূর পড়তে চায় তত দূর পড়তে পারে, তাদের কোনো বাধা থাকে না। কিন্তু মেয়েদের উপর অনেক বাধা চাপিয়ে দেওয়া হয়। আর মেয়েদেরকে কোথাও যেতে দেওয়া হয় না, তারা তবে যে মেয়েরা যদি বেশি পড়ালেখা করে তাহলে তারা বিদ্রোহী হয়ে উঠবে। কোনো একটা ভুল সিদ্ধান্তের জন্য সব মেয়েদের ভবিষ্যৎ বিপদের মুখে চলে যেতে পারে। আমার পরিবারে শুধুমাত্র বাবাই ছিল যে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল। যখন বাবা খুব ভালো কলেজে আমাকে ভর্তি করাতে চাইল, তখন বংশের সবাই অনেক রকমের কথা বলল। এ তোমার ছেলে নাকি যে তাকে পড়ানোর জন্য তুমি সমস্ত সম্পর্ককে পিছনে ছেড়ে যেতে চাইছ? তুমি অনেক প্রস্তাবী, আরে এ তো মেয়েকে পড়ানোর কি দরকার? বাবা তখন বলেছিল, আমি লোকের কথার পরোয়া করি না। আর না আমার কোনো দুঃখ আছে যে আমার মেয়ে আছে, ছেলে নেই। আপনারাও শুনে নিন, আমার কাছে ছেলের থেকেও বেশি আমার মেয়েগুলো প্রিয়। তারপর বাবা আমাদেরকে নিয়ে অন্য শহরে চলে আসলো। বাবা কারোর পরোয়া করল না, আমাদের জন্য সবার থেকে দূরের হয়ে গেল। বাবা কখনো কোনো কিছুর অভাব আমাদের অনুভব হতে দেয়নি। মা বেশি পড়াশোনা জানত না, কিন্তু তাকে দেখে কেউ বলতে পারবে না যে সে কম পড়াশোনা জানি। আমি পড়াশোনায় ভীষণ আগ্রহী ছিলাম। আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, অনেক স্বপ্ন ছিল যা আমি পুরো করতে চেয়েছিলাম। আমি আর আমার ছোট বোন আমরা একই কলেজে পড়াশোনা করতাম। আমি বোনকে ভীষণ ভালোবাসতাম। আর হবে না কেন, সে যে আমার একমাত্র বোন, তাকে সাজানো খুব শখ ছিল আমার। সে আমাকে বলতো, দিদি তোমার তো পড়াশোনা করার রোগ ধরেছে, কিছুটা তো নিজের উপরেও ধান্দা। ও জানো, আমার সব বন্ধুরা বলে যে মনে হয় না যে কিরণ তোমার দিদি। আমি বললাম, আমার এসব ভালো লাগে না, আমার এরকম সাদাসিধে কাপড় চোপড় পরতে ভালো লাগে। তখন নিধি বলল, তোমার তো ড্রেসের সম্পর্কে কোনো রুচি নেই। তখন আমি তার কথা শুনে হাসতে লাগলাম। মা বলল, আমার মৃত্যুর আগে ওর সম্বন্ধ ভালো জায়গায় আমি করে দিতে চাই। আমি বললাম যে মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি এখন অনেক আগে যেতে চাই। নিজের পায়ের ওপর খাড়া হতে চাই, দাঁড়াতে চাই। তুমি বিয়ে যদি করাতে চাও তাহলে নিজের করিয়ে দাও। তখন বাবা বলল, আরে বাবা, এত তাড়াতাড়ি কি আছে? আমার মেয়েরা যা করতে চাইছে তাদেরকে করতে দাও। আর এমনিতেও দিয়েই তো দিতে আছে, সেটাও হয়ে যাবে। তাদের এখন কি বা বয়স হয়েছে? আর আমার মেয়েদের সম্বন্ধে অভাব হবে না। একবার যদি এই বিষয়ে কথা তুলেছি তাহলে সম্মানের লাইন লেগে যাবে। আমি বাবার হাতে হ্যাঁ মেলাতে লাগলাম আর বললাম, একদম ঠিক বলেছ বাবা, এতে কোনো সন্দেহ নেই। তখন মা বাবাকে বলল, তুমি তো এদেরকে বিগড়ে দিচ্ছ, পড়ে নে, তোরা যত ইচ্ছা পড়, আর পড়াশোনা পুরো হতে সম্মত দেখা শুরু করে দেব। আর আমি মাথা ধরে বসে পড়লাম। বারা বলল, আমার মেয়েরা অনেক বুদ্ধিমতী, কখনো তাদের মা বাবার মাথা তারা ঝুঁকতে দেবেন না। তখনই নিধি চলে আসলো। আর মা তখনই বলা শুরু করে দিল যে, নীতি, তোমার বাবা যদি তোমাকে কিছু না বলে তার মানে এই নয় যে তুমি যখন চাইবে নিজের বন্ধুদের সাথে বাইরে চলে যাবে। তখন নিধি মাকে বলল, তুমি চিন্তা করো না। তুমি তো জানো যে তোমার মেয়েরা তোমাকে কত ভালোবাসে, আর এমন কিছু তারা করবে না যাতে তোমাদের লজ্জিত হতে হয়। আমার মা আমাদের দুজনকে বুকে জড়িয়ে আশীর্বাদ দিতে লাগল। তখন নিজেই বলল, তুমি কি জানো আমরা যে দুনিয়ায় থাকি এখানে শুধু লোকেরা এটাই দেখে যে ওর গাড়ি আছে কিনা, তার ঘর কেমন ইত্যাদি। তারপর নিজেই বলল, তুমি কিরণ দিদিকে জিজ্ঞাসা করো আমি ঠিক বলছি কি না। তখন আমিও বললাম, হ্যাঁ ঠিক বলেছ, এখন সময় অনেক বদলে গেছে মা, তুমি খুব সাদাসিধে ছেলে। যদি কম পড়ালেখা ও জানে তাতে কিছু যায় আসে না, কিন্তু মেয়ে যেন ভালোভাবে করালে খাজানা এবং টাকা পয়সা রোজগার করে। এরকম খোঁজা হয়, যখন আমরা কিছু হয়ে যাব তখন দেখবে কেমন সম্বন্ধ নিয়ে লোকেরা আমাদের আগে পিছনে ঘুরে। আমার কথা শুনে মা কিছু ভাবতে লাগল আর বলল, আচ্ছা তাহলে তোমরা দুজন খুব ভালো করে পড়াশোনা করো, আমি আটকাবো না। মায়ের কথা শুনে বাবা আর আমরা হাসতে লাগলাম। আমার পরীক্ষা চলছিল, তাই আমি শুধু পড়াশোনায় ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়ার কোনো ধ্যানই ছিল না। আমার ছোট বোন নিধি খাবার হাতে করে আমার ঘরে চলে আসলো আর বলতে লাগলো, দিদি কিছু খেয়ে নাও, শহীদ হয়ে যেও না আবার। তখন আমি পাশে পড়ে থাকা কুশন তুলে তাকে মারলাম।
আর বললাম বাইরে গিয়ে খাও, আমাকে বিরক্ত করো না। সে বলতে লাগল, আমি নিজেই তোমার জন্য নুডলস নিয়ে এসেছি। তখন আমি বললাম, মা আমার জন্য খাবার নিয়ে আসবে। তুমি আমার চিন্তা করে নিজের রক্ত আর ঘাম এক করে বুঝিয়ে দিও না। সে বলতে লাগল, ঠিক আছে, তবে তুমি বসে থাকো খাবারের অপেক্ষায়। আর যদি বেশি খিদে পায় তো নিজেই বানিয়ে নিও, কেন না মা তো ঘরেই নেই। আমি বইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, কেন মা কোথায় আছে? সে বলল, রাকেশ কোনো দরকারি কাজে মাকে ডেকেছে। শুধু এটুকু বলেই সে চলে গেছে। আর তারপর আমি আবার পড়তে লাগলাম। মা যখন রাতে ঘরে আসলো তখন দিদি বলল, মা তোমার পড়াশোনা করা মেয়ে যে কিছুই খায়নি, বইয়ের মধ্যে ঢুকে রয়েছে। মা বলল, কিছু খেয়ে নিতে পারতে। আমি বললাম, মা যদি পরীক্ষা না হতো তাহলে কিছু বানিয়ে নিতাম। কিন্তু তুমি তো জানো আমি এই সময় শুধুমাত্র আমিও পরীক্ষার চিন্তায় থাকি, যাতে সেটা ভালো হয়। মা বলল, পড়াশোনা জরুরি, কিন্তু তখনই তো ভালোভাবে পড়াশোনা করা যায় যখন ভালোভাবে পেট ভরা থাকে। তখন মা দিদিকে বলল, তুমিও জেনে রাখো, শ্বশুরবাড়িতে মা যাবে না খাবার বানিয়ে দেওয়ার জন্য। তখন ও বলল, আমার সোনা মা, এরকম কিছুই হবে না। আমি তো বিয়ে করব কোনো বড়লোক বাড়িতে, যেখানে চাকর থাকবে, আর আমাকে উঠে জলটুকুও খেতে হবে না। তখন মা বলল, ঈশ্বর তোমাদের দুজনের ভাগ্য যেন ভালো করেন। কিন্তু এখন উঠুক আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে এসো। আর আমি উঠে মায়ের সাথে রান্নাঘরে চলে গেলাম। একদিন আমি কলেজ থেকে যখন বাড়ি ফিরলাম, বাবা একটু চিন্তায় ছিল। দেখলাম, আমি কাছে গিয়ে বাবাকে বললাম, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখন সে বলল, হ্যাঁ একদম ঠিক আছি, তুমি বলো তোমার পরীক্ষা কেমন হলো? আমি বললাম, ভালো হয়েছে। আর তারপর নিজের ঘরে চলে গেলাম। মাকে জিজ্ঞাসা করলাম, বাবা কি কোনো সমস্যা হয়েছে? কিছুটা চিন্তিত দেখলাম যেন। তখন মা বলল, হসপিটালের সমস্যা আছে বোধহয়। আমি যখন জিজ্ঞাসা করলাম, মা বলতে লাগল, না না কিছু না, শুধুমাত্র হসপিটালে একটা সমস্যা। আমি বললাম, তোমার তো নিজের জিজ্ঞাসা করা উচিত ছিল যে কি ব্যাপার। মা বলল, আমি প্রথমেই তোমার মাসের জন্য অনেক চিন্তায় আছি। আমি তখন জিজ্ঞাসা করলাম, মাসির আবার কি হলো? মা বলল, মাসির আত্মীয়ের মধ্যে একটা সমস্যা চলছে, প্রায় দিনই কোনো না কোনো মেয়ে উধাও হয়ে যায়। আর এই কারণের জন্যই সে নিজেও ভীষণ চিন্তায় আছে। আর এই জন্যই তো তোমার মাসি তাড়াহুড়োতে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি। সে বলে সে অনেক ভয়ের মধ্যে আছি। মা বলল, তোমরা দুই বোন নিজের খেয়াল রেখো, কিন্তু দুজনে একসাথে যাওয়া আসা করবে। নীতিকেও বোঝাও, সে যেন ভালো বন্ধু বানায়, আজকাল যা নজরে আসছে তার। কিন্তু সচরাচর হয় না ভালো, আর সুন্দর মুখের পিছনে অনেক ছলনা আছে। সে নিরীহ, সে ভালো মন্দের তো বিচারে উঠতে পারে না। আমি বললাম, মা তুমি এভাবে চিন্তায় থেকো না, কিচ্ছু হবে না। এটাও তো হতে পারে যে ওই মেয়েগুলো নিজের পছন্দে বিয়ে করতে চেয়েছিল, আর পরিবার জোর জবরদস্তি করেছিল, এজন্য পালিয়ে গেছে। মা বলল, জানি না ভগবানই জানি যে সত্যি কি আর মিথ্যা কি, কিন্তু সত্যিকারের বলছি, আমার মনের মধ্যে অনেক উল্টোপাল্টা চিন্তা আসছে। তোমরা যখন ঘর থেকে যাও আমার সারাদিন চিন্তায় কাটে। তারপর মা আবার বলল, তুমি একা কেন? দিদি কোথায়? দিদিকে সাথে করে নিয়ে আসোনি কেন? আমি বললাম যে আমি তাড়াতাড়ি ফ্রি হয়ে গিয়েছিলাম, আর ক্লাসও ছিল না, এজন্যই তাড়াতাড়ি চলে এসেছি। আর নীতি কোনো বাচ্চা তো নয় যে ওকে কেউ বলবে গাড়িতে বসো আর সে বসে চলে যাবে না। বলল, ঈশ্বর না করুক এমন হয়, শুধু কথা বল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি একবার ওর সাথে ফোনে কথা বলে না। ও যখন নীতির সাথে কথা হলো তখন ও বলল, আমি তাড়াতাড়ি চলে আসব, তুমি চিন্তা করো না, আমি আমার বন্ধু আমার ঘরে ছেড়ে দেবে। তারপর সে ফোন কেটে দিল। আমি মাকে বললাম, এবার জানতে পেরেছ তো যে সে কোথায়? মা বলল, আমি তো মা তাই চিন্তিত থাকি, আমার কাছে তোমরা দুজন ছাড়া আর কিছুই তো নেই। তখন বাবাও ভিতরে আসলো আর বলল, আমার শরীরটা ভালো না, আমি একটুখানি আরাম করতে চাই। তখন আমি বললাম, খাবার তো খেয়ে নাও, তারপর আরাম করো। বাবা বলল, না চা খেয়েছি, খিদে নেই, তোমরা খেয়ে নাও। বাবাকে দেখে আমার মনে হলো সে নিশ্চয়ই কোনো একটা সমস্যার মধ্যে আছে। তখন আমি ভাবলাম, বাবা যখন উঠবে তখন জিজ্ঞাসা করব যে আসলে কি এমন হয়েছে। তারপর বাবা যখন বিকেলবেলা ঘরের বাইরে আসলো, আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে? আমাকে বলো, হতে পারে আমি তোমার কোনো সাহায্য করতে পারি। তখন বাবা বলল, না না কিছু না, তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। তখন আমি বললাম, তুমি কি আমায় যোগ্য ভাব না, আর তাই আমার সাথে তুমি কোনো কথা শেয়ার করো না? বাবা বলল, ঠিক আছে বলছি, না হলে তুমি আমায় ছাড়বে না। তারপর বাবা বলল, কিছুদিন আগে আমার কাছে একটা সিরিয়াস কেস আসে, একটা লোকের গুলি লেগেছিল,
কিন্তু সে বাঁচেনি। সমস্ত সিনিয়র ডাক্তারদের ডেকে নেওয়া হয়েছিল, আর সেই সমস্ত ডাক্তারদের মধ্যে আমিও ছিলাম। যখন অপারেশন করলাম তখন আমাদের মনে হয়েছিল যে সে বাঁচবে না, কিন্তু ভগবানের কৃপায় অপারেশন সাকসেস হলো আর সেই লোকটা বেঁচে গেল। আমার কালী ডাক্তার বলেছিলেন যে তাকে কোথাও গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, আর এই রোগীর দায়িত্ব তোমার উপর রইল। আমি হ্যাঁ বললাম। যখন ওই ডাক্তার চলে গেল আর আমি রাউন্ডের জন্য বেরোলাম, তখন আমি প্রথমে ওই রোগীর দিকে গেলাম। আমার সাথে নার্সও ছিল। আমি যখন তার ওয়ার্ডে পৌঁছালাম তখন তার অক্সিজেন মাস্ক মুখ থেকে খোলা ছিল। আমি তাড়াতাড়ি তার মুখে অক্সিজেনের মাস্ক লাগালাম আর তার হৃদয়ে চাপ দিতে শুরু করলাম, কিন্তু সে বাঁচল না। আর আমি কিছুতেই বুঝতে পারলাম না যে তার অক্সিজেন মাস্ক কিভাবে সরে গিয়েছিল। সে নিজে থেকে তো ওটা সরাতে পারত না। হসপিটালের সমস্ত ডাক্তারদেরকে তাড়াতাড়ি ডাকলাম আর নিজের কালীকেও। সবাই হাসল। তারপর আমি ভাবতেও পারিনি যে এর জন্য তারা আমাকে দায়ী করবে। ডাক্তারদের মিটিং ডাকা হলো আর সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরা দিয়ে চেক হলো, কিন্তু অবাক করা বিষয় হলো যে ক্যামেরা রেকর্ডে কোনো প্রমাণই ছিল না। সবাই আমার দিকে তাকাতে লাগল। আমি বললাম, আমার এই সমস্ত সাথে কোনো সম্পর্কই নেই। ডাক্তারদের যেতেই আমি রাউন্ডের জন্য বেরিয়েছিলাম। যদি আপনারা চান তাহলে আমার সাথে জেনা সেই সময় ছিলেন, তাকে জিজ্ঞাসা করে নিন। যখন ওই নার্সকে ডাকা হলো তখন সে বলল, স্যার আপনি কেন মিথ্যা কথা বলছেন? আমি তো সেই সময় কিছুক্ষণের জন্য আমার ঘরে গিয়েছিলাম। আপনি চাইলে বাড়ির ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে নিন। তারপর সমস্ত ডাক্তার বলল, আপনি জানেন না যে মানুষটা আপনার আন্ডারে থেকে মারা গেল তার সম্পর্ক কোনো রাজনৈতিক পার্টির সাথে আছে। সে আমাদের অবস্থা ঠিক কতটা খারাপ করে দিতে পারে। মিডিয়াতে এবার আপনি কি বলবেন? নিজেকে বাঁচাতে আমি বললাম যে আমি প্রমাণ করব যে আমাকে ষড়যন্ত্রের মধ্যে টেনে নিয়ে আসা হয়েছে, আমার এই সমস্ত সাথে সম্পর্কই নেই। আর এবার ওনারা আমাকে ৩ মাস সময় দিলেন যে প্রমাণ করো এই সমস্ত কিছুর পিছনে কে আছে। আর যদি আমি প্রমাণ না দিতে পারি তো আমার ডাক্তারি লাই।